নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 তার যে পরীক্ষা হলো আজকে, তো সেই পরীক্ষার উত্তর যেগুলি সেগুলি আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। দেখে নাও তোমরা কে কটা ঠিক করেছো। আশা করি 30 মিনিটের বেশি লাগবে না, দেখা যাক কতদূর কী হয়। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে, এই ছবিটার মানে সে একেবারে বুঝতে পারেনি। ছবিটার মানে বুঝতে না পারার কারণ কী ছিল? জঙ্গলে থাকায় স্কুল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, সে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ ছিল, অন্যমনস্কভাবে ছবিটায় এক পলক চোখ বুলিয়েছিল, আর ওপরের সব কটি। এটা হচ্ছে জঙ্গলে থাকায় স্কুল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ঠিক আছে। আচ্ছা, এখানে যে টিক চিহ্নগুলি আছে সেগুলি একটু অ্যাভয়েড করে যাবেন, কারণ যে শিক্ষার্থী এটা করেছে তার তো এটা নিজের থেকে করা, তাই সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি আপনাদের। আচ্ছা, কবি অখিলবন্ধু নিয়োগী কোন ছদ্মনামে লিখতেন? এটা হবে স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন। ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিরূপাক্ষ হচ্ছে কার? বিরূপাক্ষ হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম। আর নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। ঠিক আছে। আচ্ছা, জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে, কিসের জন্য বসেছিলেন? এটা হচ্ছে পংক্তি ভোজনে। ঠিক আছে, পংক্তি ভোজনে কোনখান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে বাঘাযতীন থেকে এটা নেওয়া হয়েছে, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় লেখা। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। জনক জনক শব্দটির লিঙ্গান্তর করলে হবে। লিঙ্গান্তর মানে অন্য লিঙ্গ যদি করা হয় তাহলে কি হবে? এটা লিঙ্গান্তর করলে হবে জানকী, জোনাকি, জননী না জনকী। এটা হচ্ছে জনক। জনক মানে হচ্ছে পিতা, আর জননী মানে হচ্ছে মাতা। সোঁদা গন্ধ শব্দ যুগলের সঙ্গে সম্পর্কিত ভিজে মাটি। ভিজে মাটির যে গন্ধ সেটাকে বলা হয় সোঁদা গন্ধ। ঠিক আছে। কোনটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচিত নয়? ঠিক আছে। টুনটুনির বই, ক্ষীরের পুতুল, ছেলেদের রামায়ণ না গুপি গাইন বাঘা বাইন? দেখো, গুপি গাইন বাঘা বাইন, টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, এই তিনটেই কিন্তু উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা। কিন্তু 1896 সালে একটি বই প্রকাশ হয়েছিল শিশুতোষ কল্পকাহিনীর, তো সেখানে একটি বই ছিল তার সাথে সাথে ক্ষীরের পুতুল, যেটা লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের এটা। আচ্ছা, রবাহুত শব্দের অর্থ হলো, রবাহুত শব্দের অর্থ কি? এটা হচ্ছে বিনা আমন্ত্রণে আগত, কিন্তু আরও ভালো করে যদি বলো তাহলে হবে ভোজের গল্প শুনেই বা সেখানে ভোজ আছে শুনেই যে সেখানে উপস্থিত হয়ে যায়। ঠিক আছে, বিনা আমন্ত্রণে আগত ব্যক্তি। বর্গীয় জ বর্ণটি মহাপ্রাণ বর্ণ, অঘোষ বর্ণ, দন্তবর্ণ না অল্পপ্রাণ বর্ণ? কী হবে? চ ছ বর্গীয় জ ঝ, তাহলে বর্গীয় জ হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। ঠিক আছে। আচ্ছা, দন্তবর্ণ তো হচ্ছে না। ঠিক আছে। দেশব্যাপী তীব্র খাদ্যাভাবকে এক কথায় বলা হয় দুর্ভিক্ষ। ঠিক আছে, দুর্ভিক্ষ বা মড়ক কখন বলা হয়? যখন দুর্ভিক্ষই বলা হয়। ঠিক আছে, এটাকে দুর্ভিক্ষ কখন বলা হয়? যখন দেশে খাদ্যাভাব হয়। হসন্ত, যাই হোক, যেটা আমরা বলে থাকি সোজাসাপটা বাংলায়, চিহ্ন ব্যবহার করা হয়, কিন্তু আসলে হস বলা হয়। চিহ্ন ব্যবহার করা হয় অ ধ্বনির অভাব বোঝাতে, ক ধ্বনির অভাব বোঝাতে, ঋ ধ্বনির অভাব বোঝাতে না এ ধ্বনির অভাব বোঝাতে? ঠিক আছে, এটা হচ্ছে অ ধ্বনির অভাব বোঝাতে বলা হয়। কি বলা হয়? হসন্ত ব্যবহার করা হয়। ঠিক আছে, হসন্ত ব্যবহার করা হয়। সঠিক জোড়া চিহ্নিত করো। সঠিক জোড়া চিহ্নিত করো। অংশ স্কন্ধ, শয্যা বিছানা, শয্যা সাজ, সব সকল, সব মানে মৃতদেহ, দিন দরিদ্র, দিন মানে দিবস। দেখো, এটা হচ্ছে সঠিক। শয্যা মানে হচ্ছে বিছানা, আর শয্যা মানে হচ্ছে সাজ। ঠিক আছে, বাকি সব বানানগুলো একদম সব সঠিক আছে, কিন্তু উল্টো উল্টো লেখা আছে, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে হবে। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও মুক্ত দেশ বলে স্বীকৃত করেছে কবে? খুব ইম্পর্টেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও রোগমুক্ত দেশ বলে স্বীকৃত দিয়েছে কত সালে? দ্য অ্যান্সার উইল বি 27 মার্চ 2014 সালে। ঠিক আছে, 2014 সালে এটা ঘোষণা করেছিল। নাইউরি কথার অর্থ হলো, এটা কোনখান থেকে নেওয়া হয়েছে? আমার মায়ের বাপের বাড়ি, রানীচন্দ্রের লেখা। রাঢ়বঙ্গের না
পূর্ববঙ্গের, এই তো পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রাকে কি বলা হতো? নাইওরি বলা হতো। আচ্ছা, অপশন গ হচ্ছে অ্যান্সার, অপশন গ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পর্যবেক্ষণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে প যুক্ত অ, যাই হোক এত বড় আর আমি বলছি না, এখানে যেটা আছে সেটা হচ্ছে এই অ্যান্সারটা হবে। দেখো প যুক্ত, পয়ের পরে কি আছে? পয়ের পরে অ আছে, তারপরে রেপ আছে একটা, তাহলে র, তারপরে অন্তস্থ জ, তারপরে অ, তারপরে বয়ের পরে এ হবে, তারপরে কয়ে মূর্ধন্য ষ হবে, আর লাস্টে মূর্ধন্য হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 15 নম্বরে কি বলছে? চটপট চটপট করে নিই আমরা। 15 নম্বরে বলছে স্যারাড বা হেয়ালি নাট্যতে কি হয়? এখানে স্যারাড বা হেয়ালি নাট্যতে হয়, এটা হচ্ছে একটি শব্দের অন্তর্নিহিত অর্থ অনুযায়ী একটি দৃশ্যে, না একটি দৃশ্যে তো হবে না, একাধিক শব্দ তো হবেই না, প্রথমে একটা শব্দ নিয়ে এখানে করতে হয়, ঠিক আছে। মানে মোদ্দা কথা হচ্ছে একটা, তারপরে সেটাকে মানে ভাগ করলে, যেমন তোমাদের হ্যান্ডসাম উদাহরণ দেওয়া ছিল, হ্যান্ড আলাদা সাম আলাদা, ঠিক আছে। তবে কার্পেট দেওয়া ছিল কার আলাদা পেট আলাদা, এই ধরনের। মানে মেন শব্দ হচ্ছে একটাই, একটি শব্দের অন্তর্গত একাধিক শব্দ। তাহলে একটা দৃশ্য হয় কি না, অনেকগুলোই দৃশ্য হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। সুশীল কুমার গুপ্ত যেমন যে শহরের বাসিন্দা, আচ্ছা, সে শহরের বাসিন্দা সারাদিন অবিশ্রান্ত কর্ম নিযুক্ত থাকে, মানে সারাদিন কাজ করে, বিচিত্র কর্মে নিজেকে নিয়োগ করে নিঃশ্বাস ফেলার ফুরসত থাকে না। তাই সে সারাদিন কাজ করে, তার নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় থাকে না। কিন্তু যেই মাত্র দিনের শেষবেলা আসে, অমনি সে শহর ছেড়ে গ্রামে চলে আসে। মাঠের মধ্যে আলপথ দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে মাঠের শেষ প্রান্তে চলে আসে। দেখে যে গাছপালার আড়ালে সূর্যাস্ত হয়, আকাশ রক্তিম হয়, পাখিরা তাদের নিড়ে ফিরে যায়, রাখালেরা গরু বাছুর নিয়ে গোয়ালের দিকে ফিরে যায়। অনেকক্ষণ ধরে সুশীল সেখানে দাঁড়িয়ে থাকে, তারপর আবার শহরে সে ফিরে আসে তার বহুমূল্য ফ্ল্যাটে, ঠিক আছে। এবার দেখি এখান থেকে কী কী প্রশ্ন দেওয়া আছে। সূর্যাস্ত, সূর্যাস্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এটা হচ্ছে সূর্য যুক্ত অস্ত, এখানে কোনো বিসর্গ বা কিছু হবে না, ঠিক আছে। এই তো ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, সূর্যযুক্ত অস্ত। জমির মাঝ বরাবর পায়ে হাঁটা পথকে কি বলে? এটা হচ্ছে আলপথ। আলপথ বলতে দেখবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলে এটাকে আর বলা হয়, আর ডয় শূন্য র, ঠিক আছে। আবার শুদ্ধ বাংলায় বা ভালো বাংলায় এটাকে, বা গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা আছে, তো সেখানে অনেক জায়গায় আল বলা হয়। যেইমাত্র দিনের শেষবেলা আসে, অমনি সে শহর ছেড়ে গ্রামে চলে আসে। এখানে সুশীলবাবুর যে মনোভাব হতো, এটা ওঠেনি এদিকে, মনোভাব প্রকাশ পেয়েছে। এটা কী হয়েছে? সুশীলবাবু গ্রামের শান্ত পরিবেশকে উপভোগ করেন, ঠিক আছে, গ্রামের শান্ত পরিবেশকে উপভোগ করেন। সুশীলবাবু সারাদিন কি করেন? সুশীলবাবু সারাদিন কি করেন? সুশীলবাবু সারাদিন ব্যস্ত থাকেন, অলসতায় কর্মহীন, নানা কাজে নিযুক্ত থাকেন, ঠিক আছে, নানা কাজে নিযুক্ত থাকেন। রক্ত শব্দটি পদ পরিবর্তন করলে হবে, রক্ত হবে রক্তিম, ঠিক আছে, রক্ত হবে রক্তিম। তাহলে বাংলা আমাদের হয়ে গেল। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওল্ড অলওয়েজ হচ্ছে একটা, যেখানে গুণ বোঝাচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, পুনশ্চ স্ট্যান্ড বাই, পুনশ্চ স্ট্যান্ড বাই আ কপস অফ ছাতিম ট্রি, কপস অফ কোকোনাট ট্রি, কপস অফ পাম ট্রিজ, কপস অফ শাল ট্রিজ। এটা হবে শাল গাছ, ঠিক আছে। পুনশ্চ স্ট্যান্ডস বাই আ কপস অফ শাল ট্রিজ, ঠিক আছে। আচ্ছা দেখো, পরেরটা কি বলছে? বিহু ইজ আ ফেস্টিভ্যাল অফ, বিহু কোথাকার ফেস্টিভ্যাল? আসামের ফেস্টিভ্যাল। বিহু হচ্ছে আসাম, মানে আমাদের যেমন পয়লা বৈশাখ হয়, সেরকম হচ্ছে বিহুর, ওরা দুদিন ধরে উদযাপন করে, একটা ঘর বানানো হয়, ঠিক আছে, সেটা যাই হোক, ছোটো চালের ভাত রান্না হয়, সেগুলো না হলে পরে কখনো বলবো, চিপচিপে ভাত। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন ক্রিকেট, বিজনেস, ফ্রিডম মুভমেন্ট না স্টাডি। সে ফ্রিডম মুভমেন্টের জন্য একদম নিজেকে ইনভলভ করে দিয়েছিল। ওয়াটার উই ফ্রম গেট সোর্স মেনি,
এটা কি হবে সঠিকভাবে সাজালে? উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস। কত নম্বর অপশানে আছে এটা? উই গেট ওয়াটার, উই গেট এই তো অপশান ডিতে আছে এটা, ঠিক আছে। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, ঠিক আছে। আচ্ছা, তারপরটা কী বলেছে তারপরের প্রশ্ন? হুইচ ওয়ার্ড স্পেলড কারেক্টলি। এবারে কোনটা হচ্ছে সঠিক, ঠিক আছে। এটা হচ্ছে COMMITTEE, COMMITTEE হচ্ছে আমাদের সঠিক উত্তর। COMMITTEE কমিটি, ঠিক আছে। মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি, মৌলভী আগা সিরাজি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে? নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। এটা কী হয়েছে কোনখান থেকে? সেই দুই বেঙ্গলের ইংলিশ দুই বোন, ঠিক আছে, সেখান থেকে। দ্য সিনোনিম অফ কিন ইজ ইগার। সবাই এখন খুব বেশি আগ্রহী। আচ্ছা, ভেহিকেল ড্রন বাই কাউজ অর হর্স ইজ কল, এটা কী হবে? কাট, ঠিক আছে, কাট হচ্ছে অ্যান্সার। চুজ দ্য কারেক্ট পেয়ার, চুজ দ্য কারেক্ট পেয়ার। এটা হচ্ছে কলকাতা পোর্ট ক্রিকেট স্টেডিয়াম, মহসিন কলেজ, বীরভূম, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর। ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস। এই প্রশ্নটা না খুব বেশি কনফিউজিং হচ্ছে, কারণ একটা জিনিস দেখো, এখানে যে হাঁস আছে সেটা তো সঠিকভাবে হচ্ছে না, আপ ডাউন আছে। তো এই প্রশ্নটা না আমি একটু স্কিপ করলাম, এই 31 নম্বর প্রশ্নটা আমি স্কিপ করে গেলাম, ঠিক আছে। এটা আমি সঠিকভাবে যতক্ষণ বিষয়টি জানবো ততক্ষণ অবধি আমি তোমাদের সঠিকভাবে বলতে পারবো না। দেখো, অ্যান্সার ওয়াইজ যদি বলতে যাও তাহলে কিন্তু এই বিএডটা মোটামুটি করা যাবে। এই বিতে যে অপশানটা আছে সেটা কিন্তু মোটামুটি ঠিক হচ্ছে, তাছাড়া বাকিগুলো আমি চেক করলাম, একটাও সঠিক তো হচ্ছেই না, মানে ধার কাছেও যা। তারপরটা কী বলছে দেখি? রানি হ্যাজ 2 ক্যাটস ড্যাশ, ক্যাটস আর ভেরি নাইস। তাহলে কী হবে এটা? রানীর 2টি বিড়াল আছে, তার বিড়াল 2টি, অর্থাৎ হবে যেহেতু রানী একজন মহিলা তাই হবে হার, ঠিক আছে, হার ক্যাটস আর ভেরি নাইস, খুব সুন্দর। আ ড্যাশ অফ ডগস ওয়াজ চেজিং মাঙ্কি। এটা কি হয়? আ ড্যাশ অফ ডগস আর চেজিং মাঙ্কি, এটা হবে প্যাক অফ ডগস আর চেজিং মাঙ্কি, ঠিক আছে, প্যাক অফ ডগস আর চেজিং মাঙ্কি। আচ্ছা, মহসিন ওয়াজ বর্ন ইন, মহসিন কবে জন্মগ্রহণ করেছিল? মহসিন জন্মগ্রহণ করেছিল 1732, 1732 হবে এটার অ্যান্সার। আচ্ছা, হুইচ ইজ নট ফোক সং। এটা হচ্ছে বাউল, রক, ঝুমুর না ভাটিয়ালি। রক কোনো লোকগীতি নয়, ঠিক আছে, যদিও এখন বিভিন্ন লোকগীতিকে রক ফর্মে চালিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, সেটা অনেকের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, যাই হোক, এটা আমরা পড়ে নিই। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার। তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি। সুবল অনেক আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো। নো, মাদল সেড, মাদল বলল না। বড়েমিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তাহলে কি বলছে? বড়েমিয়া হচ্ছে একটা স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। ইট ক্যান স্ন্যাচ প্রে অ্যাট উইল, ঠিক আছে। আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস। আমাদের সুন্দরবন হচ্ছে একটা বন্য জায়গা, ইজন্ট ইট? তাই নয় কি? সুবল আস্কড, সুবল বলল। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড এলিগেটার্স। ইয়েস, সেখানে কী কী আছে? সাপ আছে, বাঘ আছে, কুমির আছে। অ্যাকচুয়ালি এটা কুমিরের মতোই, এলিগেটার, বাট যাই হোক, ইয়েস, বাট অ্যানিমেলস আর নট আওয়ার এনিমিজ। কিন্তু যারা বন্য প্রাণী তারা কিন্তু আমাদের কি নয়? শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, মাদল সেড। সুন্দরবনে মানুষ এবং অ্যানিমেলস মানে জন্তুরা কি হয়? একসাথে বসবাস করে, মাদল বলল। আচ্ছা, দিস প্যাসেজ ইজ টেকেন ফ্রম
মিটিং বাড়ে মিয়া, ঠিক আছে, এটা হচ্ছে মিটিং বাড়ে মিয়া থেকে নেওয়া হয়েছে, মিটিং বাড়ে মিয়া থেকে নেওয়া হয়েছে। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার মিনস men and animals fight each other, না men and animals do not help each other, men and animals help each other, none of above। এখানে কেউ কি কাউকে সাহায্য করার কোনো কথা বলা হয়েছে? কোনোটাই কিছু হচ্ছে না, তাহলে নান অফ অ্যাভাব হবে। কেউ তো কাউকে সাহায্য করছে না, তাই না? তাহলে নান অফ অ্যাভাব। এখানে হচ্ছে কেউ কারোর ক্ষতি করছে না, মেন অ্যান্ড অ্যানিমেল ডু নট হার্ম ইচ আদার, এই ধরনের একটা যদি থাকতো তাহলে একটা অ্যান্সার দেওয়া যেত। সুবল আস্কড হিম ইগারলি, হেয়ার আস্কড ইজ কি হচ্ছে এটা? এটা হচ্ছে জিজ্ঞাসা করা, এটা হচ্ছে একটা কি ভার্ব হচ্ছে? এটা একটা আস্কড মানে তো জিজ্ঞাসা করা হচ্ছে, আমি তো সরাসরি জিজ্ঞাসা করছি, তাই না? মানে সুবল তো মাদলকে সরাসরি জিজ্ঞাসা করছে, তাহলে হচ্ছে রেগুলার ভার্ব। একদম এটা মানে ঠিকঠাক ছিল প্রশ্ন, খুব একটা তো কঠিন ছিল না। আচ্ছা, বাড়ি মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, হু সেড, কে বলেছিল যে বাড়ি মিয়া একটা স্ট্রেঞ্জ ক্রিয়েচার? এটা বলেছিল সুন্দরবন মাদল সেড, ঠিক আছে, মাদল বলেছিল যে বাড়ি মিয়া একটা স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ঠিক আছে, এই তো লেখা আছে এখানে, বাড়ি মিয়া ইজ আ মাদল সেড বাড়ি মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। আচ্ছা, দ্য অপোজিট অফ নেভার ইজ এভার, নাথিং, নো মোর, নট অ্যাট অল, এটা কী হবে? নেভার হচ্ছে এভার, ঠিক আছে, নেভারের অপোজিট হচ্ছে এভার। আচ্ছা, তাহলে ইংরেজি আমাদের হয়ে গেল। ইংরেজিতে তোমরা 30-এর মধ্যে, ইংরেজিতে কটা প্রশ্ন ছিল আমি কি চেক করলাম না, সরি 20-র মধ্যে, ইংরেজিতে 20-র মধ্যে, আচ্ছা বাংলাও 20 ছিল তোমাদের, তাহলে ইংরেজিতে তোমরা 20-র মধ্যে কত পেলে সেটা কমেন্ট করে জানাও। মেধা উৎকর্ষ। আচ্ছা, 1 নম্বর কি বলছে? 1 নম্বর না, আমরা 41 নম্বরে লিখবো, তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে, নাম্বারিংয়ে কোনো সমস্যা হবে না। 0.35 ও 0.25 এর যোগফলের মধ্যে এদের অন্তর্ফল কতবার আছে? দেখো, খুব সুন্দর প্রশ্ন। কীরকম? তাহলে এদের যোগফল কি? অনেকে কিন্তু প্রশ্নটা বুঝতেই পারবে না। আচ্ছা, এটা আমরা একবার যোগ করব, তাহলে 3.5 আর 2.5 এটা যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 0.60। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 3.5 আর 2.5 দশমিক, ঠিক আছে, শূন্যটা অ্যাভয়েড করতে পারো তোমরা, দিতেও পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা কি হচ্ছে? বিয়োগ করতে বলেছে, এটা এখানে বিয়োগ হবে, তাহলে কত পাচ্ছি আমরা? 0.10। তাহলে কত বলছে? এই যোগফলের মধ্যে, এই যে যোগফলটি আমরা লিখেছি, যোগফলের মধ্যে এই বিয়োগফলটি কতবার আছে? তাহলে সেটা আমরা কিভাবে দেখব? 10কে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে 60কে, 10×6 = 60। বুঝতে পেরেছো কতবার আছে? তাহলে কি হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের 6বার আছে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে, সরি মানে 42 নম্বর, হ্যাঁ এটা 2 নম্বরই হবে। 42 নম্বরের প্রশ্ন বলছে 9.99 সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হলে কি হচ্ছে এটা? এটা বলছে 9.99, এটা আছে, সেকে দশমিক মুক্ত করতে হলে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? প্রথমে তো 1 লিখতে হবে, তারপর কত লিখতে হবে? এখানে যটা সংখ্যা আছে ততগুলো শূন্য দিতে হবে, তাহলে আমাদের কি পেয়ে যাবো? আমরা 999.0 পেয়ে যাবো। তাহলে দশমিকটা তো যদি এখানে চলে যায় সংখ্যার পর, তাহলে তার কোনো গুরুত্ব নেই, তাহলে আমরা 999 পেয়ে যাচ্ছি। আচ্ছা, 43 নম্বরে কি বলছে? 43 নম্বরে বলছে 0, 1, 2, 5, 7 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? খুব সুন্দর অঙ্ক। তাহলে কি দিয়েছে? 2, 0, 1, 5, 7, 3টি সংখ্যা আছে, সরি 5টি সংখ্যা আছে। এবার বলেছে এখানে যে সংখ্যাগুলি আছে তার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, মানে সবচেয়ে বড় সংখ্যা কি হবে সেটা আমাদের লিখতে হবে। চলো তো লিখে নিই আমরা বড় সংখ্যাটি। তাহলে 7, 5, 2, 1, 0, এটার মধ্যে একটা সংখ্যা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর তার সাথে কি হবে? ছোট সংখ্যা কি হবে? 1, 0, 2, 5, 7। এটা কি করতে বলেছে? পার্থক্য করতে বলেছে, অর্থাৎ বিয়োগ করতে বলেছে। অনেকে বলবে শূন্যটা এখানে কেন বসালে না?
যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এটা অবশ্যই জানো যে শূন্যটা যদি আগে বসাতাম তাহলে এটি 4 অঙ্কের সংখ্যা হয়ে যেত, 4 অঙ্কের সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, 7-এর উপর কত গুনলে 10 পাই? 3 গুনলে। 5 রেখেছো, 6-এর উপর কত গুনলে 11 পাই? 5 গুনলে। আচ্ছা, হাতের 1 আছে, 2 রেখে 3, 3-এর উপর কত গুনলে 12 পাই? 9 গুনলে। আচ্ছা, এখানে 1 এলো, তাহলে এখানে হবে 4, আর এখানে তো আর হাতে কিছু নেই, তাহলে এখানে হচ্ছে 6, 6 4 9 5 3 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, 44 নম্বর। 44 নম্বর কি বলছে? 44 নম্বরে বলছে 8জন মিস্ত্রি 2 মাসে একটি ঘর তৈরি করতে পারেন, একজন মিস্ত্রি কত দিনে ওই ঘরটি তৈরি করতে পারবে? ঠিক আছে, তাহলে দেখো 8জন মিস্ত্রি, 8জন মিস্ত্রি একটি ঘর তৈরি করে কত দিনে? 2 মাসে সমান কত দিন? 60 দিনে। 2 মাসে মানে 60 দিনে। ঠিক আছে, সুন্দর বুঝতে পেরেছ এই অবধি। এবার কি বলছি, ওই একজন মিস্ত্রি ওই ঘরটি কত দিনে তৈরি করবেন? ওই ঘরটি কত দিনে তৈরি করতে পারবেন? দেখো, এটা সহজ করে যদি তোমাদের বোঝাই, আচ্ছা আমি আগে অঙ্কটা করে দিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি না হয় তোমাদের। দেখো, যদি এখানে থাকে যে দুজনে করে 20 দিনে, দুজনে একটা ঘর কমপ্লিট করছে 20 দিনে, তাহলে একজন কত লাগবে? তার ডবল লাগবে। তাহলে 20 গুণিত 2 সমান 40। কি করছি? গুণ করছি সোজা সাপটা। তাহলে 60 দিনে যদি লাগে, তাহলে একজন মিস্ত্রির কত সময় লাগবে? একজন কত সময় লাগবে? 60 গুণিত 8 মানে 8 6 48, 480 দিন। ঠিক আছে। আচ্ছা, 45 নম্বরে কি বলছে? ধোনির সমান সংখ্যক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে 120 রান করলেন, তার বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সংখ্যা কত? ঠিক আছে, দেখো কি করেছেন, 120 রান করেছেন, 120 রান করেছেন কি কি করে? 4 আর 6 মেরে। এটা তো একদম মুখে মুখে হয়ে যাচ্ছে যে 12 4 48, ঠিক আছে, আর 12 6 72, তাহলে কত হচ্ছে? এটা মিলে হচ্ছে 72, আর 48 মিলে কত হচ্ছে? এদিকে হচ্ছে 0, আর 7 আর 4 হচ্ছে 11, একে হচ্ছে 12, 120। এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল, যমজ যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিকের ক্ষেত্রে কি হয়? যমজ মৌলিকের ক্ষেত্রে হয় বিয়োগফল। যেমন উদাহরণ হচ্ছে বিয়োগফল হবে, উদাহরণ হচ্ছে 43 আর 41, সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। বিয়োগফল হবে 1। ঠিক আছে। আচ্ছা, 47 নম্বরের প্রশ্ন কি বলতে দেখি। 47 নম্বরে বলছে, তোমার বন্ধু তোমাদের বাড়িতে এত ঘন্টা ছিল। কত ঘন্টা ছিল? 1 7 3 ঘন্টা ছিল। সে কত দিন কত ঘন্টা তোমাদের বাড়িতে ছিল? তাহলে 24 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 24-এর ঘর নাম তো তোমাদের মুখস্থ আছে। 24 একে 24, 24 2 48, 24 3 72, 24 4 96, 24 5 120, 24 6 144, 24 7 হচ্ছে, ঠিক আছে, 24 7 হচ্ছে 168। তাহলে 7 দিন পুরোপুরি ছিল, 7 দিন পুরোপুরি, আর 5 ঘন্টা। 7 দিন 5 ঘন্টা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, 48 নম্বর কি বলছে? 5 7 3 8 এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 5-এর পরে যটা শূন্য আছে, যটা সংখ্যা আছে তটা শূন্য যুক্ত, 7-এর পরে যটা সংখ্যা আছে তটা শূন্য, 3-এর পরে যটা সংখ্যা আছে তটা শূন্য, আর 8 লাস্টে একা। এগুলো তো তোমরা একদম চটপট প্রশ্ন দেখেই উত্তর করে দিয়েছ হবে, যদি আমার ভিডিও দেখেছিলে। ঠিক আছে, যারা যারা ভিডিও দেখতো আমার। কোনটি সঠিক? 15 টাকার 2-এর 3 অংশ সমান 12 টাকা? না, সমান কত টাকা হচ্ছে এটা? 5 3 3 5 15 মানে হচ্ছে 10 টাকা, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, নেক্সট কি বলেছে? 75 টাকা 3-এর 5 অংশ সমান 40 টাকা। এটাও হচ্ছে না, কারণ 75 গুণিত 3-এর 5, 15 5 75, মানে 3 5 হচ্ছে 45, তাহলে এটাও হচ্ছে না। আর কি বাকি আছে? আর বাকি আছে 50 টাকার, হ্যাঁ এটাই হয়েছে উত্তর। 50 টাকার 1-এর 2 অংশ মানে 2 25, আর 25 একে হচ্ছে
25, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, গয়েরটা হচ্ছে উত্তর। আচ্ছা 50, 63 ভাজিত 7 বা 63 ভাজিত 7 গুণিত 4 যুক্ত 11, এর সরলতম মান কি হবে? এর সরলতম মান হচ্ছে প্রথমেই তো 67, প্রথমে তো ভাগের কাজ হবে, তাহলে হচ্ছে 9 গুণিত 4 যুক্ত 11। তাহলে এটা সমান কত লিখবো আমরা? এটাকে যদি আমরা লিখি, দেখো পাশে জায়গা আছে তাই করে দিচ্ছি, এখানে 4 9 36, তাহলে 36 যুক্ত 11, 36 যুক্ত 11 সমান কত হচ্ছে? 36 11 যোগ করলে হচ্ছে 47, তাহলে 47 হচ্ছে আমাদের উত্তর। 51 নম্বরে কি বলছে দেখি। 51 নম্বরে বলছে স্কুলের ব্যায়াম শিক্ষক তোমাদের পিছে মোড় বললে তুমি কত ডিগ্রি কোণে ঘুরবে? তুমি কত ডিগ্রি কোণে ঘুরবে? তুমি সোজা আছো, তুমি উল্টো হবে। তুমি এদিকে, তুমি এদিকে ঘুরে দাঁড়িয়ে আছো, তুমি আবার এদিকে ঘুরে দাঁড়াবে, তাহলে কত ডিগ্রি কোণ হচ্ছে? এটা হচ্ছে 180 ডিগ্রি কোণের। আচ্ছা 52, 52 কি বলছে দেখি। একটি লুডোর ছক্কার শীর্ষবিন্দুর সংখ্যা ও মোট তলের সংখ্যার সমষ্টি। একটি লুডোর ছক্কায় কতগুলি শীর্ষবিন্দু থাকে? একটি লুডোর ছক্কায় শীর্ষবিন্দু থাকে 1 2 3 4। একে দেখিয়ে দিই, দাঁড়াও একটু ভালোভাবে বুঝতে পারবে। মোটামুটি একটা আঁকা হবে, খুব একটা ভালো আঁকাটা হবে না, ঠিক আছে, কিন্তু এটা বুঝতে পারে মোটামুটি। 1 2 3 4 5 6 7 8, 8টা শীর্ষবিন্দু হচ্ছে। সুন্দর, 8টা শীর্ষবিন্দু। আর তল কটা হচ্ছে? 1 2, এদিকে একটা 3, নিচে একটা 4 5 আর 6, 6টা। তাহলে 8 আর 6 যোগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 14, অ্যান্সার হচ্ছে 14। 53 নম্বর, 53 নম্বর কি বলছে? চটপট চটপট করে নাও। I H G L K J O N M R Q P, এখানে হবে শূন্যস্থান। কত হবে? কি হবে? GHI, ঠিক আছে। আবার এখানে পর এখানে শুধু JKL, আবার এখানে MNO PQR STU হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার কি হবে? STU। UTS, UTS কোথায় আছে? এটা হচ্ছে অ্যান্সার একদম। ঠিক আছে। 54 নম্বরের অঙ্ক বলছে একটি আয়তাকার মাঠের পরিসীমা, একটি আয়তাকার মাঠের পরিসীমা। আচ্ছা আয়তক্ষেত্রের, এটা বাচ্চাটা ভুল করে ফেলেছে গো। আয়তাকার মাঠের পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার বলবে যে স্যার এখনই ব্র্যাকেটটা দেয়নি, দেখো ব্র্যাকেট দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো 55, 2 গণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা হচ্ছে অ্যান্সার ঘয়েরটা। আচ্ছা 55 নাম্বার কি বলছে? আরে আচ্ছা আবার সে একই রকম হয়েছে, দাঁড়াও 55 নাম্বারটা কোথায়? এই তো। প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কয়টি? এটার জন্য ত্রিভুজটা কিন্তু আঁকতে হয় আমাদের। আচ্ছা না একে আমি করে দিচ্ছি, এখানে জুম করে দেখে নাও খুব ভালোভাবে। এখানে কটা ত্রিভুজ হচ্ছে? এখানে ত্রিভুজ হচ্ছে 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে, 5টা 6টা 7টা 8টা। 8টা 1 2 3 4, এদিকে 1 2 3 4, 8টা তো আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে একদম। 8টা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে একটা, ঠিক আছে, এই দুটো, 1টা 2টো 3টে 4টে, টোটাল আছে এখানে 12টা ত্রিভুজ। ঠিক আছে, এখানে হচ্ছে 12টা ত্রিভুজ হচ্ছে আমাদের। এটা আমি লিখছি না, সরাসরি আমরা 56 চলে যাচ্ছি। এবিসি ত্রিভুজের এবি ইকুয়ালস টু বিসি এবং নট ইকুয়ালস টু সিএ হলে ত্রিভুজটি হবে। তাহলে একটি ত্রিভুজের, যে ত্রিভুজের, এটা 56, যে ত্রিভুজের দুটি বাহু সমান, দুটি বাহু সমান, সমানটা লিখতে হতো, সমান এবং একটি অসমান, এবং একটি অসমান, ঠিক আছে, তাকে কি বলে? তাকে আমরা কি ত্রিভুজ বলি? তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। 57 নম্বর কি বলছে? 57 নম্বর, এই তো, চিত্রটিতে রং করা অংশ, রং করা ভরাট অংশ কত বলেছে? আচ্ছা তাহলে মোট কত আছে আমাদের গুনতে হবে। আচ্ছা দেখো সবগুলোতে কিন্তু 16 আছে, তাহলে আমরা গুনছি না, আমরা বুঝে গেছি 16টা অংশ আছে। তার মধ্যে 1 2 3
4 5 5 অংশ আমাদের রং করা, তাহলে 5 এর 6 হচ্ছে আমাদের উত্তর। আর এটা আমরা করছি না, 8-এ চলে যাচ্ছি সরাসরি, মানে 58-তে চলে যাচ্ছি। তোমার গণিতের বইটি একটি কি জাতীয় ঘনবস্তু? গণিতের বই সবসময় একটা ঘনক হবে, কেন? কারণ একটা জায়গা দখল করে থাকে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? একটা ঘনক, এটাও একটা ঘনক। আচ্ছা, এটাও করতে হলো না, আচ্ছা চলো ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, আমি অ্যান্সারগুলো লিখে দিই তোমাদের। একটা হচ্ছে 5-এর 16, একটা হচ্ছে 5-এর 16, আর একটা হচ্ছে, আমি বুঝতে পারছি না তোমরা কতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, পেনটা খুব একটা ভালো সরছে না। আচ্ছা, এই পেনেই লিখি। আরেকটা হচ্ছে ঘনক, ঠিক আছে, ঘনক। 60 নাম্বার কি বলছে? 59 নাম্বার কি বলছে? সোহম সুচরিতার থেকে 8 মাসের বড়, ঠিক আছে, আবার রাজু সুচরিতার থেকে 6 মাসের ছোট। সুচরিতার বয়স 10 বছর 5 মাস হলে সোনম ও রাজুর বয়স কত? খুব ভালো অঙ্ক। সোনম, সোনম কি বলছে? সুচরিতার থেকে 8 মাসের বড়, মানে সুচরিতা প্লাস 8, এটা হচ্ছে সোনামের বয়স, সোনামের বয়স। আবার রাজু, রাজু রাজু কি হচ্ছে? সুচরিতার থেকে কত? 6 মাসের ছোট। তাহলে সুচরিতার বয়স -6 হচ্ছে রাজু, ঠিক আছে? তাহলে সুচরিতার বয়স কত হচ্ছে? সুচরিতার বয়স হচ্ছে 10 বছর, 10 বছর 5 মাস। তাহলে সুচরিতার বয়স কত হচ্ছে? 10 বছর 5 মাস। সুন্দর, সুচরিতার বয়স আমরা পেয়ে গেছি। তাহলে সোনামের বয়স কত হচ্ছে? সোনামের বয়স হবে 10 বছর 5 মাস যুক্ত 8 মাস। তাহলে সমান হচ্ছে এই 8 আর 5 মিলে কত হচ্ছে? এটা হচ্ছে 13 মাস। 13 মাস তো হয় না, তাহলে 13 মাসকে আমরা কেমন লিখবো? 1 বছর আর 1 মাস, 1 বছর 1 মাস। তাহলে 10 বছরের বদল হবে 11 বছর, আর এখানে হচ্ছে 1 মাস, ঠিক আছে? এবার রাজুরটা দেখি। রাজুর কি বলছে? রাজুর বয়স হচ্ছে, সুচরিতার বয়স বলছে 10 বছর 5 মাস, 10 বছর আর 5 মাস, ঠিক আছে? তার থেকে 6 মাসের ছোট বলছে। কে ছোট 6 মাসের? রাজু ছোট। তাহলে তার থেকে 6 মাস বিয়োগ করতে হবে। এবার এর থেকে যদি 6 মাস বিয়োগ করতে চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে 1 বছর ধার নিতে হবে। এদিকে ধার নিতে হলে এই 10 বাদ গেলে এখানে কত থাকবে? এখানে 9 পড়ে থাকবে। এখান থেকে এখানে 9 পড়ে থাকবে, কারণ এখানে আমরা 1 নিয়ে নিচ্ছি, তাই না? তাহলে 1 মানে এখানে হচ্ছে 12 মাস। তাহলে 12 আর 5 হচ্ছে 17, এখানে যোগ করলে 12 মাস 1 ধার নিয়েছে এর থেকে, আর 5 মাস এখানে অলরেডি আছে, তাহলে 17 মাস। এটা হচ্ছে 11 মাস, 11 মাস আর কত? এখানে 9 পড়ে আছে, তাহলে 9 বছর 11 মাস। তাহলে রাজু হচ্ছে 9 বছর 11 মাস। এই তো সুন্দর উত্তর দেওয়া আছে ক্ষয়ে যেটা আছে, ঠিক আছে? 60 কি বলছে? রাজুর পেন্সিল। আচ্ছা, রাজুর নামটা কি এতই পপুলার? রাজুর নামটা সবাই ব্যবহার করছে। ইভেন আমি ডেমো টিচিং এর ক্ষেত্রেও দেখছিলাম সবাই কিন্তু রাজু আর রাজু করছে তখন থেকে, মানে প্রত্যেকটা ভিডিওতে রাজুর নামটা কিন্তু মানে বিশাল একটা মানে বহুল প্রচলিত নাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, ঠিক আছে, কই বাত নেই। রাজুর পেন্সিলের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 3 মিলিমিটার এবং রমার পেন্সিলের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। রাজুর পেন্সিলটা রমার পেন্সিলের থেকে কত বড়? তাহলে 5 সেমি আর 3 মিলিমিটার, 3 mm। এদিকে কার সাথে বিয়োগ করব? 2 সেমি আর 8 মিলিমিটার। তাহলে দেখো এভাবেও করতে পারো, আবার এই সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিয়ে চলে আসতে পারো। তাহলে আমরা কি জানি? কিমি, হেমি, ডেকামি, মি, এখানে আছে ডেসিমি, সেন্টিমি, মিলিমি। ও এখানে ছিল, আচ্ছা আরো 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 সহজ হচ্ছে। সেমি আর মিলিমি এটা তো পাশাপাশি থাকে, এটা তো কোনো সমস্যাই নেই। তাহলে এখানে আমরা করে দেবো যে এটা আমরা 1 ঘর নিলেই হবে। এখান থেকে আমরা একটা ঘর নিয়ে নিই, তাহলে আমাদের এত কিছু করতেই হবে না। আচ্ছা, সেন্টিমিটার মিলিমিটার শুধু 10-এর তফাৎ, শুধু 10-এর তফাৎ। তাহলে এখান থেকে আমরা একই রকমভাবে 1 বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে 4 পড়ে থাকছে, আর এখানে আমরা 10 যোগ করে দিচ্ছি, কারণ 10-এর তফাৎ। তাহলে 13 থেকে যদি বাদ দিই, এখানে 5 পড়ে থাকছে 5 মিলিমিটার, আর যদি কত পড়ে থাকছে? 2 এর থেকে 4 বিয়োগ করলে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার। এটা একটা নিয়ম হলো। আর যদি আরেকটা নিয়মে তোমাদের করতেই হতো, তাহলে লিখতে হতো যে 5 সেন্টিমিটার সমান 50 মিলিমিটার, আর দেওয়া আছে তোমাদের 3 মিলিমিটার, তাহলে টোটাল হলো 53
মিলিমিটার। এখানে আবার কি ছিল, 2 সেন্টিমিটার আর 8 মিলিমিটার, 8 মিলিমিটার। তাহলে হচ্ছে তোমার 2 এর মান হচ্ছে 20 যুক্ত 8 মানে হচ্ছে 28, 28, ঠিক আছে। এবারে 28-এর সাথে কত বিয়োগ করব, 53-এর সাথে 28 বিয়োগ করব। এটা বিয়োগ করলে কত আসতো, এটা বিয়োগ করলে আসতো 25। এবার 25 মিলিমিটার এটা সমান কি 2 সেন্টিমিটার আর 5 মিলিমিটার। দেখো এখানে যা উত্তর আসছে এখানেও তাই উত্তর আসছে, ঠিক আছে। দেখতে পেয়েছো, শেষ অবধি আশা করি কভার হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে ম্যাথে তোমরা কত পেলে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস, আচ্ছা প্রথমেরটাকে আমি করলাম না, আচ্ছা প্রথমেরটা মিস হয়ে গেছে। এটা বলছে কি করতো, ছবি আঁকতো, ঠিক আছে। জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে কী করতো, ছবি আঁকতো। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে, ক্রম। আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার সঠিক ক্রম হলো, প্রথমে কিসের করতো, প্রথমে কাঠ দিয়ে, তারপর ধাতু, তারপর রবার। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখি, লবণ আইন ভঙ্গ করেছিলেন, লবণ আইন, ঠিক আছে। এটা কে হচ্ছে, এটা হচ্ছে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। আচ্ছা ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে কালচে ছোপের কারণে, যাই হোক একটা হাস্যকর ঘটনা আমি বলবো। আমি একটা প্রশ্ন করেছিলাম মহাত্মা গান্ধী সম্পর্কিত, তো ওখানে মোহনদাস, আমি জিজ্ঞাসা করেছিলাম যে মহাত্মা গান্ধীর আসল নাম কি, পুরো নাম কি। তো ওখানে একজন লিখেছিল মোহাম্মদ করমচাঁদ গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী না লিখে। আচ্ছা যাই হোক, ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে কালচে ছোপের কারণ কি, এটা হচ্ছে বায়ু দূষণ, বন্যা, জলদূষণ না ভূমিকম্প। এটা হচ্ছে বায়ুতে অনেক কিছু মিশে থাকে, সেইগুলির জন্য কিন্তু আমাদের কি হচ্ছে, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে কালচে ছোপ পড়ছে। কোন জোড়াটি সঠিক নয় বলেছে, ঠিক আছে, কোন জোড়াটি সঠিক নয়, এটা হচ্ছে দূরবীন গ্যালিলিও, একদম ঠিক। বিষ্ণুপুর সিল্ক শাড়ি, একদম ঠিক, এটাও ঠিক। এটা শান্তিনিকেতন হুগলি, কুমোরটুলি মৃৎশিল্প, এটা হচ্ছে শান্তিনিকেতন। কোথায় শান্তিনিকেতন, হচ্ছে বীরভূমে, বীরভূমে শান্তিনিকেতন। কি বলছে প্রশ্ন, বলছে হিমালয়ের বন সংরক্ষণের জন্য লড়াই করেছিলেন, কী হয়েছিল, চিপকো আন্দোলন। হচ্ছে বিশাল একটা পরিবেশের জন্য অন্যতম একটা প্রধান আন্দোলন ছিল চিপকো আন্দোলন। তারপর চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিল সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে। আরও কয়েকজন নেতা ছিলেন, যেমন চণ্ডীপ্রসাদ ভাট ছিলেন, আরও গৌরা দেবী ছিলেন, ঠিক আছে। বাকিরা নাম খুব একটা উল্লেখযোগ্য নয়, এই তিনজনের নাম খুব একটা স্পেশাল, ঠিক আছে। হতে বাকি ভিডিওগুলো দেখবে অনেক কিছু জানতে পারবে। হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে, এই গানের কথার মধ্যে দিয়ে কোন ঋতু প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে বসন্ত ঋতু, ঠিক আছে, বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। আচ্ছা কয়লা খনি, কাঁচের কারখানা, তুলো বা অ্যাসবেস্টসের কাজ যুক্ত ব্যক্তিরা কোন রোগে আক্রান্ত হন, এটা হচ্ছে ফুসফুস বা শ্বাসনালীর রোগে। রোগটার নাম হচ্ছে, একটা তো ব্ল্যাক লাং ডিজিজ হয়, একটা হচ্ছে হোয়াইট লাং ডিজিজ হয়, ঠিক আছে, যারা তুলোর এখানে কাজ করে। তো এটা হচ্ছে কিসের হবে, এটা ফুসফুস বা শ্বাসনালীর রোগে তাদের সমস্যা হয়, ঠিক আছে। সবচেয়ে হালকা ধাতুর নাম কি, সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে আমাদের লিথিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিথিয়াম। গম্ভীরা কোথায় হয়, গম্ভীরা হয় কিন্তু মালদার খুব একটা স্পেশাল, গম্ভীরা কিন্তু মালদায় খুব স্পেশাল, ঠিক আছে। নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা কি, এটা হচ্ছে লোহা খুব সহজে পৃথিবীতে পাওয়া যায় না। প্রধান অসুবিধা, হ্যাঁ অসুবিধার কথা বলেছি, লোহার দাম অত্যন্ত বেশি, লোহা খুব শক্ত ধাতু, জল হাওয়াতে বেশি দিন রাখলে লোহাতে মরচে পড়ে যায়, এটা একটা লোহার খুব সমস্যা। আচ্ছা গাছগাছড়া দিয়ে রোগ সারানোর পদ্ধতিকে কি বলে, এটা হচ্ছে আয়ুর্বেদ বলে, এটা হচ্ছে আয়ুর্বেদিক, ঠিক আছে। আচ্ছা মোবাইলে কথা বলতে গেলে নিচের কোনটি সাহায্য করে, কৃত্রিম উপগ্রহ, ড্রোন, মহাকাশযান না রকেট, হচ্ছে কৃত্রিম উপগ্রহ। যেমন আমাদের কি এখন পাঠানো আছে, আমাদের পাঠানো আছে ইনস্যাট, দেখবে ক্লাস 4-এর বইয়ে কিন্তু আছে এগুলো। আচ্ছা শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি, একদম ওই পাতা থেকেই প্রশ্ন। আর মঙ্গল গ্রহের জন্য গেছে কিউরিওসিটি, ঠিক আছে। আচ্ছা ধনেশ হলো এক ধরনের পাখি, খুব লম্বা মতো ঠোঁট হয়।
স্নায়ুর অসুখ ও ঘুম না হলে কোন শাক খাওয়া উচিত? কী হবে এটা? শুষ্নি শাক খেতে হবে আমাদেরকে। কী শাক খেতে হয়? শুষ্নি শাক। ঠিক আছে। না, ছেলেটি মোটামুটি ভালোই করেছে, ছেলে বা মেয়ে যেই শিক্ষার্থী করুক মোটামুটি খুব একটা খারাপ করেনি পরের দিকেরগুলো। যাই হোক, বিকেলে তোমার ছায়া কোন দিকে দেখতে পাবে? কোন দিকে দেখতে পাবে? যেদিকে সূর্য থাকবে তার উল্টো দিকে। সূর্য বিকেলে থাকে পশ্চিমে, তাহলে তোমার ছায়া পড়বে পূর্ব দিকে। তোমার ছায়া পড়বে পূর্ব দিকে। যে যে কারণে জীবের সংখ্যা কমে যায়, সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে বলে সংরক্ষণ, সংস্করণ, পরিমার্জন না পরিশোধন। এটা হচ্ছে সংরক্ষণ বলা হয়। নরম মাটির মূর্তি বা নকশা যাকে আগুনে পুড়িয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে টেরাকোটা। টেরাকোটা, ঠিক আছে। তাজমহল হলো একটি স্মৃতিসৌধ। এটা হচ্ছে সৌধ একটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সৌধ। সাধারণ জ্ঞান, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। খানিকক্ষণ আগেই আমি তোমাদের বলেছি শুরুর দিকেই। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হচ্ছে কৃত্তিবাস। আচ্ছা, 2024 সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কে চ্যাম্পিয়ন হয়? এটা হচ্ছে ডি গুকেশ, ঠিক আছে, খুব শান্তশিষ্ট একজন খেলোয়াড়। কলকাতা নগরীর গোড়াপত্তন কে করেন? কলকাতা নগরীর গোড়াপত্তন করেন জব চার্নক, ঠিক আছে, জব চার্নক। বিদেশে যেতে গেলে নিজের দেশের সরকারের কাছ থেকে যে অনুমতিপত্র নেওয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে পাসপোর্ট। এটা হচ্ছে পাসপোর্ট। জিম করবেট জাতীয় উদ্যান খুব ইম্পর্টেন্ট। জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডে। জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডে। জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক সম্পর্কে অনেক কিছু তোমাদের ইনফরমেশন দেওয়া আছে অন্য ভিডিওতে। আচ্ছা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, ঠিক আছে। দেখো এটা চটপট করে নি। বিবেকানন্দ সেতু কোথায় হবে? বিবেকানন্দ সেতু হচ্ছে বালিতে, ঠিক আছে, হচ্ছে উড়িষ্যার ওপর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, বিদ্যাসাগর সেতু কোথায় হচ্ছে? বিদ্যাসাগর সেতু হচ্ছে কলকাতা হাওড়া। আর নর্মদা সেতু কোথায়? নর্মদা সেতু হচ্ছে মহারাষ্ট্র। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের গ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, গ হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? এটা হচ্ছে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। প্লেগ রোগ কে ছড়ায়? প্লেগ রোগ ছড়ায় ইঁদুর। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্গত? এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। পৃথিবীর সবচেয়ে বড় ফুল হলো এটা হচ্ছে র্যাফলেসিয়া আর্নল্ডি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পৃথিবীর সবথেকে বড় ফুল। বক্সাইট পাথর থেকে কোন ধাতু পাওয়া যায়? বক্সাইট পাথর থেকে পাওয়া যায় আমাদের বক্সাইট পাথর থেকে কি পাওয়া যায়? কোন ধাতু পাওয়া যায়? বক্সাইট পাথর থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। লু কি? লু হচ্ছে গ্রীষ্মকালে যে প্রবাহিত গরম বাতাস। গ্রীষ্মকালে প্রবাহিত গরম বাতাস হচ্ছে লু। কোন খাবারটি চোখের পক্ষে ভালো? এটা হচ্ছে পাকা পেঁপে, মাংস, আপেল না ডিম? পাকা পেঁপে কিন্তু চোখের পক্ষে ভালো খাওয়া, ঠিক আছে। আর ছোট মাছ কিন্তু চোখের পক্ষে খাওয়া খুব ভালো। বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, ঠিক আছে। আচ্ছা, 95 নাম্বার কি বলছে? ভারতের কোন মহিলা প্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? এটা হচ্ছে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল, ঠিক আছে, তিনি নেপাল থেকে গিয়েছিলেন, নেপালের দিক থেকে গিয়েছিলেন। আমাদের দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে ইসরো। আচ্ছা, মাস্টারদের নামে পরিচিত হচ্ছে সূর্য সেন। আচ্ছা, চোর পুলিশ খেলায় নম্বর পাবে বিচারক 30, দারোগা। আচ্ছা 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 আচ্ছা, বিশাল বড় একটা প্রশ্ন আছে, এটা আমাদের ভালোভাবে পড়তে হবে। চোরকে ধরে ফেললে চোর 0 পাবে, আবার ধরতে না পারলে দারোগা পাবে 0, কিন্তু বাকিরা যে যার প্রাপ্য নম্বর পাবে। খেলার প্রথম দানে তুমি দারোগা হয়ে চোরকে ধরে ফেললে, খেলার প্রথম দানে তুমি দারোগা হয়েছো, মানে অলরেডি তোমার কাছে 10 নাম্বার আছে, ঠিক আছে। তুমি চোরকে ধরে ফেলে দাও, তোমার কাছে কত নাম্বার আছে? 10 নাম্বার। দ্বিতীয় দানে তুমি সাক্ষী হয়েছো, তাহলে তোমার কাছে 8 নাম্বার থাকার কথা, এবং তুমি সাক্ষী হলে, এবং তৃতীয় দানে চোর হয়ে ধরা পড়লে না, তাহলে তোমার কাছে 3টি দানে মোট কত নম্বর হবে? তাহলে 10, 8 আর চোর পেয়েছে 4, ঠিক আছে। তাহলে কি হয়েছে? 12, 22 নাম্বার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 22 নাম্বার পেয়েছো তুমি। প্রথমে 10, তারপরে 8, তারপরে 4।
ঠিক আছে, 22 নম্বর পেয়েছো। মহেঞ্জোদারো শব্দটার অর্থ কী? মহেঞ্জোদারো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? এটা হচ্ছে মৃতের স্তূপ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, মৃতের স্তূপ। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু মৃতের স্তূপ থাকে না, মৃতদের ঢিবিও থাকে, ঠিক আছে। মৃতের স্তূপ। ভুল জোড়াটি নির্বাচন করো। ভুল জোড়া কোনটি? ভুল জোড়া হচ্ছে শিশু দিবস 14ই নভেম্বর, একদম ঠিক। পরিবেশ দিবস 5ই জুন, একদম ঠিক। শিক্ষক দিবস 5ই জুন, একদম ঠিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে কত তারিখে? এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি। তাহলে তোমরা 100-র মধ্যে 100 নাম্বারের মধ্যে কত নাম্বার পেয়েছো? 100-র মধ্যে 100-র মধ্যে কত নাম্বার পেয়েছো একবার কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানিও।